উপজেলার নির্বাচনের ব্যাপারটা নিয়ে আসলে কি হচ্ছে? বিএনপির এরাও মানছে না, আওয়ামী লীগের এরাও স্বজনরাও মানছে না। আসলে একটু দুই দলই কি বাড়াবাড়ি করলো? অনেক স্কুলের টিচার স্কুল আছে। আমি মন্ত্রী সাহেবকে বলবো, ভাই আপনি যাই 7 দিন ওই স্কুলগুলোতে ঘন্টা 2 বসে থাকেন, দেখেন আপনার কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে জানেন যে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা জানতাম যে আহ, যারা উপজেলা নির্বাচনে নিকটজনদেরকে প্রার্থী করেছে তাদের ব্যাপারে হয়তো হুঁশিয়ারি দিবে মন্ত্রী। হয়তো সেটা আছে, কিন্তু প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছেন তাতে একটা নতুন বিষয় এনেছেন অনেকদিন পর। অবশ্য নির্বাচনের আগে বলতেন, আবার বললেন, সেটা হচ্ছে অতি বাম অতি ডানরা মিলে কিভাবে মানে এক হয়ে গেল, এটা অবাক ব্যাপার। এবং তারা মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। তারপরে বলছে যে অতি বুদ্ধিজীবী আছে, তারা আহ বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলছে। তো আমি জানি যে বুদ্ধিজীবীরা যে সমালোচনা করে বা আমরা যদি করি, সেটা সরকারের সমালোচনা করি, মানে বাংলাদেশের বিরুদ্ধে তো আর কিছু বলি না। কিন্তু আমি জানি না সেই বাংলাদেশ বিরোধী হয়তো কাদেরকে মিন করছেন, আর অতি বাম কারা আর অতি ডান কারা। অতি বাম আমরা একসময় জানতাম যে যারা একেবারে এক্সট্রিমিস্ট, মানে সশস্ত্র লড়াই যারা করতে চায় তারাই অতি বাম। আর অতি ডানদেরকে বলা হতো যারা হচ্ছে ধরেন ইসলামী, মানে কোন ধর্মীয় সংগঠন করে তাদেরকে। আপনার কাছে কি মনে হয় আসলে কোনটা কি? মানে যে কথাটা বলেছেন, উনি অতি বাম বলতে অতি ডান বলতে আমি যেটা বুঝি আর কি। অতি ডান বলতে এখানে বিএনপি জামাতকে বুঝিয়েছেন। আর অতি বাম বলতে গণতন্ত্র মঞ্চ, এই যে আসলে কৃষকরা যে মানে বামপন্থী যারা আছে, যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এটা আছে, অথবা আপনার ইয়েটা আছে, যে জুনায়দ সাকির দলটা আছে, এরা হয়তো এদেরকে বলতে চেয়েছেন বলে আমার ধারণা। তো আমি জানি না উনি কি মিন করেছেন, কারণ ওনার কথা তো আমি বুঝবো, আমার ব্যাখ্যা তো ওনার জন্য গ্রহণযোগ্য হবে আহ, না হওয়া স্বাভাবিক। আবার উনি বলেছেন যে কিছু বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীরা অনবরত দেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো না, এই জায়গাটাতে না আমি কনফিউজ কনফিউজ মানে আমি নিজেও আজকে এটা নিয়ে একটা আইটেম করছি, যে আমার কনফিউশনটা হলো যে আহ, সরকারের সমালোচনা করা আর সরকার উৎখাত করা, উৎখাতের ষড়যন্ত্র করা, এই হুম, দুটা কি এক কথা? হুম, এটা কি হুম। এক কথা না? এক কথা আমি তো মনে করি না। আর দ্বিতীয় কথা হলো, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমি কি সরকারের সমালোচনা করতে পারবো না? এক্স্যাক্টলি। কেন করতে পারবো না? আপনার হ্যাঁ, আমাকে যে নামে আমাদের অভিযোগ মানে করেন। মানে সমালোচনার বিষয়টা যদি কোন মানে এটা যদি একটা সীমা রেখা টেনে দেওয়া হতো তাহলে ভালো হতো। তাহলে আমরা ওইটাই হ্যাঁ, মানতাম, কারণ আমরাও তো এবং চাই গণতান্ত্রিক ব্যবস্থার আপনি আমাকে আওতায়। যে নামে অভিযোগ করেন, এখন আপনি আমাকে ট্যাগ লাগাই যে আমি মনে করেন অতি বাম, অথবা বললেন যে অতি ডান, অথবা বললেন যে মানে কি বলে মাথা খারাপ বুদ্ধিজীবী, যাই বলেন আপনি আমার ট্যাগ লাগান, আপনি ইচ্ছে। কিন্তু আমার উচ্চারিত যে শব্দ, হুম, হুম, সেই শব্দগুলো যদি আপনার কোনো কর্মকাণ্ডের সমালোচনা হয়, হুম, হুম। তাহলে আপনি আমাকে বলতে পারবেন যে আমি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছি? এটা বলা ঠিক হবে? ঠিক হবে না। এখন প্রশ্নটা হলো, আমি এটা বলি, অনেকে দেখবেন বলে এটা, যারা এই সরকার মানে না, হ্যান মানে না, তারা এগুলো বলে। তো এইগুলো একটা বাস্তিবাদ, বাস্তিবাদ এই কারণে। আমার কথা হলো কি, যে কেউ না কেউ তো সরকারে থাকবে, কেউ না কেউ সরকারে থাকবে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, অথবা অন্য কেউ হোক, যে কেউ, হুম, হুম, কেউ হুম, না হুম, কেউ তো সরকারে থাকবে। সরকারে হুম, যিনিই থাকবে তাকে আমি অপছন্দ করতে পারি, অপছন্দ হুম, করার অধিকার কিন্তু আমার আছে। হুম, আমি হুম। সবাইকে পছন্দ করবো তা তো না। আমি রাইট। খালেদা জিয়া ক্ষমতা, আমি খালেদা জিয়াকে অপছন্দ করতেই পারি, আমার ইচ্ছা, আমার ভালো লাগে না, কি করবে না। আমার শেখ হাসিনাকে ভালো লাগে না, হতেই পারে, এটা তো আমার পছন্দ, আমার চয়েস। তো আমি ওনাকে অপছন্দ করতেই পারি, কিন্তু অপছন্দ করলে আমি কিন্তু তাকে উপেক্ষা করতে পারবো না, ইগনোর করতে পারবো না। তাকে সরকার প্রধান হিসেবে আমাকে মানতেই হবে, হুম, আমাকে হুম, মানতেই হবে যে উনি সরকার প্রধান, আমার হুম, অপছন্দের লোকটাই সরকার প্রধান, মানতে হবে। মানতে গেলে কি হুম, করতে হবে? তার প্রত্যেকটা কাজকর্ম আমাকে কিন্তু টাচ করবে। উনি যদি হুম, একটা ভালো সিদ্ধান্ত নেন, তাহলে আমি একটু আরামে থাকবো। উনি যদি একটা খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে আমি কষ্টে থাকবো। আমি যাকে অপছন্দ করি
সে যদি একটা ভালো সিদ্ধান্ত নেয়, আমি আরামে থাকবো না? থাকি তো। যারা মনে করেন এই দেশে যারা শেখ হাসিনাকে অপছন্দ করে, অনেক লোক করে, তারা কি পদ্মা সেতুতে যাওয়ার সময় শেখ হাসিনা প্রশংসা করে না? হুম হুম করে তো। তারা যখন মেট্রো রেলে উঠে, তারা কি এটা অপছন্দ করবে? পছন্দ করে না, কিন্তু করে। তারা এটা হুম পছন্দই করে। কাজে উনাকে অপছন্দ, ওনার কাজকে ভালো কাজ করলে আমি প্রশংসা করি। আমি যদি ওনার ভালো কাজের প্রশংসা করতে পারি, যে কাজটা আমার কাছে ভালো লাগে নাই, আমি তার সমালোচনা করতে পারবো না? তা করতে পারবো না। উনিও তো মানুষ, মানুষের তো ভুল মন্দ থেকেই হয়। যেমন ধরেন, হুম আমি যতটা মানে মুক্ত কণ্ঠে মেট্রো রেলের প্রশংসা করি, যতটা মুক্ত কণ্ঠে, ততটা মুক্ত কণ্ঠে কিন্তু ওই চট্টগ্রামের ওই টানেলের প্রশংসা করি না, কিন্তু করি হুম না। এখন টানেলটা যদি সত্য হয়, তাহলে মেট্রো রেল তো অসত্য, ভুল, মিথ্যা, তা তো না। একই লোক তো করছে। একই লোকের দুইটা কাজের আমি সমান প্রশংসা করবো না? একটা প্রশংসা করবো, একটা প্রশংসা করবো না, এটা আমার ব্যাপার। কাজেই প্রশংসা না করলেই উৎখাতের ষড়যন্ত্র, এটা ভাবা ঠিক না। আমি তো বরং মনে করি, আমি মনে করি যে যে কোনো সরকারি ক্ষমতা থাকুক না, তাদের উচিত হবে একটা আলাদা একটা উইং করা, যে উইং এর কাজ হবে যত লোক আমার সমালোচনা করছে হুম সবগুলিকে হুম সংগ্রহ সংগ্রহ করে এনে আমার সামনে দাও। হুম আমি সেগুলো শুনে কি বলছে তারা, সেখান থেকে আমার যেটা প্রয়োজনীয় মনে করবো, আমি যেটা আসলে এটা আমি ভুল করেছি, অথবা এটা তো এইভাবে না এইভাবে করা যায়, সেটা আমি নিজেকে চেঞ্জ করবো। মানুষ তো এইভাবেই পারফেকশনের দিকে যায়। রাইট তো এই চেষ্টাটাকে আমি তো মনে করি বরং উৎসাহিত করা উচিত। মাঝে হুম মাঝে দেখবেন মন্ত্রীরা বলে, হ্যাঁ গঠনমূলক সমালোচনা করে, মানে গঠনমূলক সমালোচনাটা যেটা আমার পছন্দ হবে সেটা গঠন। হ্যাঁ, তারপরে হয় না, তারপরে হয় না। সমালোচনা সমালোচনাই, সমালোচনা হ্যাঁ প্রতিক্রিয়া আপনি নিবেন না, কিন্তু তাই বলে তাকে নিরুৎসাহিত করবেন যে না, তুমি কিন্তু দেশ রাষ্ট্রদ্রোহী সবার কাজ করছো, তোমাকে ধরে ফেলাবো, মেরে ফেলাবো, এইটা বলবেন। বরঞ্চ আপনি সমালোচনাকে উৎসাহ দেন যে আরো সমালোচনা করবো, আমি বুঝি আমার কি করা উচিত। হুম হুম এটি আর কি, যা হোক। হ্যাঁ বুঝতে আমার পারছি, যেটা না মনে সেটাই আমি মানে ফলে হয় কি মানে পুরো বিস্তারিত ব্যাখ্যা যেহেতু হয় না, একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়, তখন মনে হয় কি আমি যে সমালোচনা করছি এটা কি তাহলে রাষ্ট্রবিরোধী, এটা কি বাংলাদেশ বিরোধী, এরকম একটা এর মধ্যে মানে পড়ে যায় আর কি। মানে বলতে পারেন যে আমাদের যে কাজগুলো, সেই কাজগুলোর ব্যাপারে আপনারা সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার অর্থ এমন ভাবে সমালোচনা করবেন না যেটা দেশের বিপক্ষে যায়, দেশের মানে দেশ বিরোধী যেটা বলা হয় সেরকম কোনো সমালোচনা করবেন না। তো সেটা তো দেশ আসলে বিরোধী তো আলাদা জিনিস, রাষ্ট্র বিরোধী তো আলাদা জিনিস, তাই না? আমি হ্যাঁ আমি আমি রাষ্ট্র বিরোধী তো আর সরকার বিরোধী এক না, দুটো দুই জিনিস, না রাইট তাই রাইট না? হ্যাঁ এসব কিন্তু হ্যাঁ। বরঞ্চ যেটা হয় কি জানেন, ক্ষতিটা কি হয়? যেমন ধরেন কুকি চীন, তখন যদি, কুকি চীন ওরা হচ্ছে আলাদা রাষ্ট্র করতে চায়, এটা হচ্ছে হ্যাঁ রাষ্ট্রবিরোধী। হ্যাঁ, কিন্তু আমি যদি ওদেরকে সমর্থন করি, হ্যাঁ তাহলে তো বলতে পারি যে আমি হ্যাঁ হ্যাঁ রাষ্ট্র বিরোধী কাজ করতেছি, তাই না? রাইট এই হুম যে, হুম হুম। আচ্ছা মাসুদ কুমার, আরেকটা বিষয় যে গরমে মানে হিট অ্যালার্ট যখন জারি হয়, আমি দেখলাম যে পৃথিবীর বহু জায়গায় স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, আবার যখন জারিটা হয়ে যায় তখন আবার খোলে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এর মধ্যে মন্ত্রী ঢুকলো, হাইকোর্টও ঢুকলো, ঢুকে জিনিসটা একটা এত উচ্চ মার্গে নিয়ে যাওয়ার ব্যাপারটা কেন দাঁড়ালো? এটা তো সবার স্বাস্থ্যের ব্যাপার, এবং ইতিমধ্যে কিন্তু অনেক বয়স্ক লোক মারা গেছে যাদের নাম এখনো কিন্তু আসে নাই। তারা তো যেহেতু বয়স্ক মারা গেছে, আমরা ওইটা হিট অ্যালার্টে মারা গেছে কিনা আমরা বলছি না, কিন্তু বোঝা যায় যে এরা গরমের এভাবে আর সহ্য করতে পারেনি। অফিসিয়ালিও বেশ 10-12 জনের কথা জানছি। আর বাচ্চাদের কষ্ট হয়, বাচ্চাদের সাথে অভিভাবকরা জড়িত থাকে, ওই মানে তপ্ত দুপুরে তার যাওয়া আসা, এটা তো কঠিন ব্যাপার। তো এই একটা স্কুল খোলা থাকবে বন্ধ থাকবে, এটা ঝড় বাদল বৃষ্টি অনেক প্রেক্ষিতে আহ, পরিস্থিতির উপর নির্ভর করে, এটা তো এত সিরিয়াস হয়ে গেল কেন? শিক্ষামন্ত্রী হাইকোর্টকেও বা কেন দেখেন, হস্তক্ষেপ করতে হবে? এখানে না আমি আমি যেটা বলি, সবকিছুকে মানে আমি যা বলেছি সেটাই হতে হবে, সেটাই করতে হবে। এই যে মানসিকতাটা না, এটা খারাপ। হুম, আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিলাম, আমার সিদ্ধান্তটা ভুলও হতে পারে। যেই মাত্র কেউ আমাকে বলে দেবে তোমার সিদ্ধান্তটা ভুল, আমার সেটা মেনে নেওয়া উচিত, যদি তারা প্রমাণ করে দেয়।
তাপমাত্রা বেড়ে গেছে। আপনি রাস্তায় 10 মিনিট হাইটে দেখেন না কেমন লাগে, মাথায় চান্দি গরম হয়ে যায় কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, এবং তখন কিন্তু হিট স্ট্রোকটা হয়। এখন হুম, আমাদের মন্ত্রী সাহেবের বলছেন হাইকোর্ট এটাকে বলছে যে না, এটা 2 তারিখ পর্যন্ত। 2 তারিখ পর্যন্ত মানে কি? মানে ভাই 1 তারিখ তো পয়লা আপনার 1 তারিখ তো আপনার মে দিবস, এটা তো এমনি বন্ধ। হুম, গতকালকে রায় দিয়েছে, গতকালকে নির্দেশন দিয়েছে, তাহলে ভার্চুয়ালি বন্ধ হলো আজকে, আজকে বন্ধ। একদম। হ্যাঁ, মানে মঙ্গলবার দিন বন্ধ, বুধবার দিন পয়লা বৈশাখ, আর বৃহস্পতিবার বন্ধ, তাহলে বন্ধ হলো 2 দিন। গতকালকে শুনলাম মন্ত্রী বলতেছে আমি আপিল করব। কেন রে ভাই, আপনার এত আপিল করার দরকার নাকি? মানে না, 2 দিন তো, আপনি 2 বছর তো না। আপনি কি করোনার সময় ফলাফল এই বাচ্চারা কি স্কুলে না দিয়ে পড়াশোনা করে নাই? অনলাইনে পড়াশোনা করছে, বলতে পারতো যতদিন তাপমাত্রা 40-এর চেয়ে নিচে না নামবে ততদিন পর্যন্ত হোম স্কুল হবে, বললেই হয়। করছে তো, কিন্তু নতুন কিছু না। আমাদের এখানে হোম স্কুল হয় নাই, অনলাইন স্কুল হয় নাই, 1-2 বছর আগে এসেছি। কাজেই এত মানে আপনার মানে রিজিড হয়ে যাওয়া ঠিক। আমি যা বলছি সেটাই হতে হবে, সেটা ঠিক না। উনি যে কথাগুলি বলেন ওনার বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আমার সন্দেহ। দিও ভাই, আমরা গ্রামের ছেলে, কিন্তু আমরা গ্রামের থেকে মানুষ হয়েছি, এখনো হুম, অনেক গ্রামে আপনি যাই দেখবেন উপরে টিনের চাল, অনেক হ্যাঁ, স্কুলের টিনের চাল স্কুল আছে। হুম, হুম, আমি মন্ত্রী সাহেবকে বলবো ভাই আপনি যাই 7 দিন ওই স্কুলগুলোতে ঘন্টা 2-1 বসে থাকে, দেখেন আপনার কাছে কেমন লাগে। কোন ধারণা আছে? বড় লোকের প্রকাশ, কিন্তু সোনার চামচ দিয়ে বড় হওয়া মানুষ, বিদেশে লেখাপড়া করছে। তো ওনার কোন স্কুল তো এমন ছিল না যে স্কুলে মিনিমাম ফ্যান ছাড়া ছিল। উনি কেমনি করে বুঝবে? উনি তো বুঝবে না। এ সেই, মানুষ বুঝতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, ঢাকার সঙ্গে সিলেটের টেম্পারেচার ডিফারেন্স কিন্তু প্রায় 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এটা আপনি জানেন, যে আজকে আমি চেক করলাম। হুম, ঢাকায় যেমন আজকে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি, আপনি আচ্ছা, দেখেন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি। হুম, হুম, তো হুম, আপনি বলতে পারেন যে এলাকার টেম্পারেচার কম সেখানে স্কুল খোলা থাকবে। টেম্পারেচার 40 হয়ে গেলে স্কুল আপাতত আমরা রাখবো অথবা অনলাইন করবো। কয়দিন রে হুম, ভাই, এটা তো আপনাকে বছরের পর বছর করতে হবে না। হুম, হুম, এটা তো হুম, আপনাকে বছরের পর বছর করতে হবে না, 1 সপ্তাহের হ্যাঁ, ব্যাপার, 10 দিনের ব্যাপার। তো এত মানে আপনার একদমই কোনো ভালো কথা। ভাই একটা হুম, হুম, সিচুয়েশন যখন মানতে হবে, সিচুয়েশন যদি খারাপ হয় এই বাচ্চাদের জীবন তত গুরুত্ব। শুনুন, সবচেয়ে বড় কথা জানেন কি? বাচ্চারা হয়তো মারা যাবে না, কিন্তু সে কজন মারা গেছে, কিছু তো মারা গেছে। একটা হুম, মৃত্যুর ঘটনা শুনলে প্রত্যেকটা বাচ্চার মার মনে কি হয়, এটা কিন্তু হুম, ফিল করতে পারবে। মারা বাচ্চা রাইট, পাঠাবে না, স্কুল খোলার বাচ্চা পাঠাবে। তো এগুলো বোঝা উচিত, বোঝা উচিত। বর্তমানে কোনো ভালো কাজ। হুম, হুম। আর উপজেলার এই নির্বাচনের ব্যাপারটা নিয়ে আসলে কি হচ্ছে? বিএনপি এরাও মানছে না, আওয়ামী লীগের আহ, এরাও স্বজনরাও মানছে না। আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে একটু দুই দলই কি বাড়াবাড়ি করলো? এটা যেহেতু আহ, আহ, নৌকা প্রত্যাহার করার পরে এটা কিন্তু একটা নির্দলীয় নির্বাচনের রূপই নিল, তাহলে এটাকে ছেড়ে দেওয়াই উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা করো স্বাধীন মতো। আচ্ছা, আমি বুঝলাম না আপনি এটা কি বললেন। নৌকা প্রত্যাহার করাতে নির্দলীয় নির্বাচনের রূপ কিভাবে নিল? ওখানে কি না, নৌকা ছাড়া? নির্দলীয় হলো মানে যেহেতু কোনো একক প্রার্থী বাছাই করে দিচ্ছে না, বলছে যে যে যার মতন করে না দে, নির্বাচন। না দে, আপনি যাকেই আপনি ভোট দিবেন সেটাই তো আওয়ামী লীগের। হ্যাঁ, আপনি যাকেই ভোট দিবেন সেই তো আওয়ামী লীগের। হ্যাঁ, তাহলে না, আওয়ামী লীগের বিএনপি কিন্তু করে। যারা নির্বাচন করছে তারা তো যখন কি একাধিক হয় এক দলের, তখন তো আর তারা মানে সে আহ, মানে বলতে পারে না যে আমি আওয়ামী লীগের একক, তাই না? মানে ঠিক একটু আচ্ছা, পাশ রিল্যাক্স করার হয়ে পরে যায়। কি? পাশ করার পরে কি? শুনেন, হ্যাঁ, আওয়ামী লীগ। আপনি আমাকে দাওয়াত দিলেন, বুঝলেন, আপনি আমাকে দাওয়াত দিলেন, এই যে আজকাল দুপুরে আপনি আমার বাসায় খাবেন। আমি বললাম হ্যাঁ, আমি তো যাবো আপনার বাসায়, কিন্তু একটা জিনিস মাথায় রেখেন, আমি কিন্তু মানে খাসির মাংস খাই না, এবং হুম, ব্রয়লারের মুরগিটা ওটা অপছন্দ, অন্য মুরগি খাই। সিম্পল হুম, দুটা চয়েস দিলাম, যে আমি খাসির মাংসটা খাই না, আর ব্রয়লারের মুরগিটা আমি এটা অপছন্দ। যে দেখলাম আপনি 5-6টা আইটেম, খাসির মাংসের 3টা আইটেম, ব্রয়লারের মুরগির 2টা আইটেম, আর ভাত।
আমি কি করবো ভাই? আমি যে দুটা জিনিস খাই না, আপনি ওই দুটা জিনিস সাজায় রাখছেন আমার জন্য। তাহলে আমি যেটাই খাই সেটাই কিন্তু আমার অপছন্দের খাওয়া হবে। হুম। তাহলে এখন এইখানে মনে করেন ভোট দিতে যাবেন, যে এখন ব্যালট পেপারে সে মনে করেন ধানের শীষ খুঁজতেছে, সে বিএনপি করে, তার বাপও বিএনপি করে, সেও বিএনপি করে। বিএনপি করা তো অপরাধ না, অপরাধ না তো। একজন লোক আছে জামাত করে, জামাত করা তো অপরাধ না বাংলাদেশে, জামাত এখন একটা হুম। বৈধ দল, জামাত করে। হুম। তারা দুইজনকে ভোট দিতে যে এখন তারা দেখতেছে ব্যালট বাক্সে, এই ব্যালট পেপারে যতগুলি নাম আছে, তুমি ইভিএম যদি দেয় যতগুলি নাম আছে, যেটাই সে চাপ দিবে ওইটাই আওয়ামী লীগের। সে আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা আওয়ামী লীগকে পছন্দ না করার তো অধিকার আছে, আছে না? হুম। সে হুম। আওয়ামী লীগকে পছন্দ করে না, যেখানেই চাপ দিবে ওইটাই আওয়ামী লীগ। তোলের নির্দলীয় হলো তোমরা বলেন, নির্দলীয় হুম। নয়, একদলীয়। এই হুম। নির্বাচনটা নির্দলীয় হচ্ছে না, একদলীয় হচ্ছে। আপনি এভাবে দেখেন, এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় পর্বের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, প্রত্যাহার এখনো, তৃতীয় পর্বে এখন মনোনয়নপত্র দাখিল হয় নাই। এই দুই পর্বে মিলে রাজনৈতিক দল পাওয়া গেছে 4টা। হুম। প্রথম পর্বে একটা আছে জাতীয় পার্টি, আর কোনো পার্টি নাই। হুম। ওর যে 14 জনের শরীর দল, তারাও দাঁড়ায় নাই। আর দ্বিতীয় পর্বে একজন আছে জেপি, একজন আছে জাসদ, একজন আছে ওয়ার্কার্স পার্টি, আর দুজন বোধহয় আছে জাতীয় পার্টি। না, এই জাতীয় হলো, পার্টি নাকি চেষ্টা করছিল প্রার্থী খোঁজার, পায়নি। এখন খুঁজে কেমন পাবে? তখন আপনার তো আমার দাওয়াত দিয়ে, আমি যেগুলি পছন্দ করি না সেগুলি খাওয়ার, ওই দাওয়াতে আমি যাবো কে? ওই দাওয়াতে কেউ যাবে না। তাহলে এই বিএনপির এরা কথা শুনছে না কেন? আচ্ছা, এই মুহূর্তে বিএনপির তো এটাই রাজনীতি। আচ্ছা দেখেন, আপনি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আজকে যদি বিএনপি এই নির্বাচনে অংশ নিত, তাহলে কি আওয়ামী লীগ নৌকা বাদ দিত? বাদ দিত না। কিন্তু বিএনপি অংশ নিলে বিএনপি ধানের শীষ, আওয়ামী লীগ নৌকা নিরসন করতো। বিএনপি অংশ না নেওয়াতে আওয়ামী লীগ বাধ্য হয়েছে যে তার এতদিনের পুরনো যে প্রতীক, সে প্রতীকটাকে ত্যাগ করতে। সেইভাবে দেখতে গেলে আমি তো মনে করি বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন বিষয়ে বিএনপির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে বেকায়দায় ফেলাই দিচ্ছে, হুম। পুরো বেকায়দায় ফেলাই দিচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ সেগুলো করে না। কিন্তু সারা দুনিয়ায় কি হয়, সারা দুনিয়ায় কি হয়, যখন হুম। বলা হয় যে তার বিরোধী দল নির্বাচনে অংশ নেয় নাই, এইটুকু বলার পরেই তো আর কিছু থাকে না, ইলেকশন থাকে। রাইট। না, আপনি দেখেন না, জাতীয় পর্যায়ে আপনি যদি ধরেন নৌকার সাথে আসলে কার লড়াই হলো? মানে লাঙ্গলের? তাও তো না। ম্যাক্সিমাম নৌকারই। ট্রাক বা ইগল এদের। এই এই দুইটা প্রতীক তো কোনো দলের না, তাহলে তার মানে রাইট, নৌকার সাথে কারোর লড়াই হয়নি। রাইট, রাইট, একদম ঠিক। তাহলে আপনার কি মনে হয় যে আগামী আহ, জাতীয় নির্বাচনেও কি এরকম পরিস্থিতি হবে যে নৌকা উঠাই দিল? আগামী জাতীয় নির্বাচন তো ধরেন আরো মানে আপনার 5 বছর আছে। 5 বছর পরে কি হবে না হবে এটা বলা বড় কঠিন। তারপরেও যেভাবে চলছে, এগুলিও সব এক্সপেরিমেন্ট, বুঝছেন? এগুলিও সব এক্সপেরিমেন্ট। আওয়ামী লীগ নানাভাবে চেষ্টা করে দেখতেছে কিভাবে কি করা যায়। বাট আলটিমেটলি যতভাবে নির্বাচনটাকে আপনি ব্যাখ্যা করেন না, কথা কিন্তু ওইটাই, যে নির্বাচনে বিএনপি বয়কট, এই কথাটা হুম। কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, নির্বাচনে হ্যাঁ। যেই নিউজ করুক, দেশি বিদেশি যেই করুক, তারা কিন্তু এই কথাটা বলবে যে এই নির্বাচন আওয়ামী লীগ করছে কিন্তু বিএনপি বয়কট করছে। এটা বলার হুম। পর আর নির্বাচন থাকে না। ঠিক আছে মাস্কর, ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আমাদের এই তিনটা বিষয়ের উপরে আপনারা মতামত দেবেন। আমরা চেষ্টা করবো যদি কাছাকাছি সময় আমরা আবার মিলিত হতে পারি, তাহলে আপনাদের এই কিছু কিছু প্রশ্নের আমরা জবাব দেবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।